Okay. Today's lesson's name is use of am, is, are, was, were, to and am, is, are, was, were, supposed to অর্থাৎ সেমি মডাল ভার্ব বলা হয় এগুলোকে। আমরা মডাল ভার্ব পড়েছি, এখন আমরা একটু দেখবো সেমি মডাল ভার্বের ব্যবহারটা কেমন হয়। সেমি কথাটার অর্থ হচ্ছে অর্ধেক। যেমন আমরা ফুটবল খেলায় ফাইনাল খেলা দেখি, আর ফাইনাল খেলার পূর্বে যে খেলাটি হয় এটাকে বলা হয় সেমিফাইনাল, অর্থাৎ অর্ধেক ফাইনাল। সেমিফাইনাল খেলাতে কিন্তু ফাইনাল খেলার অর্ধেক খেলাটা এখানে হয়ে যায়। তো মডাল ভার্বের অর্ধেক কাজ যে ভার্বগুলা করে দেয় তাকে সেমি মডাল ভার্ব বলা হয়। আমরা জানি এই ধরনের ভার্বগুলোকে সেমি মডাল ভার্ব বলে। এম, ইজ, আর, অজ, ওয়্যার অর্থাৎ এম টু ইজ টু, দেখেন সাবজেক্টের পর বসাতে হবে এম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা একটা উদাহরণ দেখি। রুমাকে ভাত রান্না করতে হয়, আমাকে বই পড়তে হয়, তাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হয় অর্থাৎ অনুশীলন করতে হয়, তাকে প্রতিদিন মাছ ধরতে হয়, আমাকে প্রতিদিন গান গাইতে হয়। আমাকে প্রতিদিন কি করতে হয়? গান গাইতে হয়। এই বাক্যগুলা যখন আমরা তৈরি করব তখন আমাদের সেমি মডাল ভার্বের সাহায্য নিতে হবে। সেমি মডাল ভার্বটি কেমন? এই যে এম টু, ইজ টু, আর টু। যেমন এখানে লিখেছি রুমাকে ভাত রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস, রুমা ইজ টু কুক রাইস। এখানে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে তিনটা বিষয় বসানো লাগতে পারে, যে কোনো একটি বসাতে হবে তিনটা বিষয় থেকে। এম টু, ইজ টু, আর টু। এম টু, ইজ টু, আর টু। দেখেন সাবজেক্ট এখানে আমি একটু কালার করেছি, সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা কথা বলার ভিতরে অনেক সময় এই বাক্যগুলা বলে থাকি, রুমাকে ভাত রান্না করতে হয়, আমাকে নিয়মিত অফিসে যেতে হয়, আমাকে বিকাল 5টার সময় মাঠে খেলতে যেতে হয়, তার সঙ্গে প্রতিদিন 1 ঘন্টা আমার মোবাইলে কথা বলতে হয়। এই যে বলতে হয় অর্থাৎ বর্তমান কালে দেখেন এই কাঠামোটি দ্বারা সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কিছু করতে হয় বোঝায়। সাবজেক্টকে স্বাভাবিকভাবে কিছু করতে হয় বোঝায়। তখন আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন দেখেন রুমা ইজ টু কুক রাইস, রুমাকে ভাত রান্না করতে হয়, বর্তমানকালে স্বাভাবিকভাবে রুমাকে ভাত রান্না করতে হয়। রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়, রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে, রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে, রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়। আমাকে বই পড়তে হয়, আই অ্যাম টু রিড বুক, আমাকে ভাত খেতে হয়, আই অ্যাম টু ইট রাইস, আমাকে রেগুলার অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস রেগুলারলি, আমাকে নিয়মিতভাবে অফিসে যেতে হয়। আমাকে প্রতিদিন তার সঙ্গে দেখা করতে হয়, আই অ্যাম টু মিট উইথ হিম এভরিডে। এই বাক্যগুলা আমরা কিভাবে করব? এই স্ট্রাকচারটা সেমি মডাল বলা হয়। দেখেন সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু, এগুলাকে কি বলা হচ্ছে? সেমি মডাল ভার্ব। এই কাঠামোটি দ্বারা সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কিছু করতে হয় এমন বুঝায়। রুমা ইজ টু কুক রাইস। দেখেন এই বাক্যগুলা যদি বুঝতে পারেন, একটু পরেই আমি কিন্তু এগুলো নেগেটিভ করা শিখাবো। এগুলো অ্যাফার্মেটিভ আছে, এগুলো আমি আপনাদের যখন নেগেটিভ করা শিখাবো আপনাদের কিন্তু কথা বলতে হবে। রুমা ইজ টু কুক রাইস, রুমাকে ভাত রান্না করতে হয়। প্রতিনিয়ত আপনি আপনার অফিসে গিয়ে একজনকে বলছেন যে আমার বাসায় কাজের মহিলা নাই বা আমার ওয়াইফ এখন দেশে চলে গেছে, আমাকে এখন ভাত রান্না করতে হয়। এই বাক্যগুলো আপনি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর এম টু, ইজ টু, আর টু বসাতে হবে, তারপর মূল ভার্বের ভি ওয়ান ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। রুমাকে ভাত রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস। রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়, রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে। আমাকে বই পড়তে হয়, আই অ্যাম টু রিড বুক। যদি বলতাম আমাকে প্রতিদিন বই পড়তে হয়, আই অ্যাম টু রিড বুক এভরিডে বা রেগুলারলি। তাদের প্রতিদিন অনুশীলন করতে হয়, দে আর টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। এখানে সিঙ্গেল ডে বাদ দিয়ে এভরিডে দিলেও হবে। দেখেন দে, এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, এখানে আমাকে আর টু বসাতে হয়েছে। এই আর এবং টু একসঙ্গে বসাতে হবে। রুল অনুসারে এই আর এবং টু একই সঙ্গে বসাতে হবে। অর্থাৎ সাবজেক্টের পর এম টু, ইজ টু, আর টু, তারপর দেখেন এই যে প্র্যাকটিস, এটা হচ্ছে ভার্বের ভি অন ফর্ম তারপর এক্সটেনশন। এতটুকু মনে রাখবেন, এই যে সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। আমি এই পর্যন্ত যা বোঝালাম কি বুঝতে পারছেন? জি স্যার। দেখেন খুবই ইজি একটা রুল, খুবই ইজি। আমি আবারও বলছি, এটা আমরা অ্যাফার্মেটিভ শিখলাম। এই বাক্যটা মনে রাখেন, রুমা ইজ টু কুক রাইস। দেখেন এইবার আমরা নেগেটিভে চলে যাব।
এবার আমরা একটু বাক্যগুলা নেগেটিভ করব। এই জায়গাটা দেখেন, এই ধরনের সেন্টেন্স গুলাকে যখন নেগেটিভ বা না বোধক করব, তখন কি হবে? খুবই সহজ একটা বিষয়। এই সাবজেক্টের পরে ওই যে এম টু ইস টু আর টু বসিয়েছি, ওই এম টু ইস টু আর টু এর মাঝে একটি নট বসাবো। এম নট টু, ইজ নট টু, আর নট টু। এম নট টু, ইজ নট টু, আর নট টু প্লাস মেইন বার প্লাস অবজেক্ট। অর্থাৎ এই যে স্ট্রাকচারটি দেখেন, এই যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম টু ইস টু আর টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, এই একই স্ট্রাকচার, শুধু এই এম এবং টু এর মধ্যে একটি নট বসাতে হবে। ইজ এবং টু এর মধ্যে একটি নট বসাতে হবে। আর এবং টু এর মধ্যে একটি নট বসাতে হবে। অর্থাৎ স্ট্রাকচারটা কি হবে দেখেন, এখানে লিখে দিয়েছি সাবজেক্ট প্লাস এম নট টু, ইজ নট টু, আর নট টু। সাবজেক্ট প্লাস এম নট টু, ইজ নট টু, আর নট টু। খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা বিষয়। অর্থাৎ এই বাক্যটা দেখেন, রুমাকে ভাত রান্না করতে হয়, আমরা এই বাক্যটা করেছি কি, রুমা ইজ টু কুক রাইস। রুমা ইজ টু কুক রাইস। আর যখন বললাম রুমাকে ভাত রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। রুমা ইজ নট টু কুক রাইস। রুমাকে ভাত রান্না করতে হয় না। রুমাকে কি করতে হয় না? ভাত রান্না করতে হয় না। তাহলে রুমাকে ভাত রান্না করতে হয়, এটা কিভাবে করেছেন? রুমা ইজ টু কুক রাইস। আর যখন করতে হয় না, তখন ইজ নট টু বসিয়েছি, শুধু একটা নট যোগ করেছি, আমি কিন্তু আর কিচ্ছু করিনি। রুমাকে ভাত রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয় না, রহিম ইজ নট টু গো টু মার্কেট এভরিডে। আমাকে বই পড়তে হয় না, আই অ্যাম নট টু রিড বুক। তাদের প্রতিদিন অনুশীলন করতে হয় না, দে আর নট টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। তাকে প্রতিদিন মাছ ধরতে হয় না, শি ইজ নট টু ক্যাচ ফিশ এভরি ডে। তাকে প্রতিদিন গান গাইতে হয় না, আই অ্যাম নট, আমাকে প্রতিদিন গান গাইতে হয় না, আই অ্যাম নট টু সিং আ সং এভরি সিঙ্গেল ডে। আচ্ছা, এইখানে আপনি বলেন তো, আমাকে প্রতিদিন টিভি দেখতে হয় না, কি হবে একটু বলেন তো? আমাকে প্রতিদিন টিভি দেখতে হয় না, এটার ইংলিশ কি হবে? I have not ইয়েস, watched TV. ইয়েস, ইয়েস, আই এম নট ওয়াচ টিভি Every এভরিডে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে প্রথমে সাবজেক্ট, তারপরে এম নট টু, ইজ নট টু, আর নট টু, এটা সাবজেক্ট অনুসারে আসবে। তারপর মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। ব্যাস হয়ে গেল। তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, দেখেন এখানে না দেওয়া আছে, আমি যদি প্রথমে অ্যাফার্মেটিভ করি কি হবে? তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, ইউ আর টু লার্ন ইংলিশ এভরিডে। আর তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয় না, ইউ আর নট টু লার্ন ইংলিশ এভরিডে। ইউ আর নট টু লার্ন ইংলিশ এভরিডে। তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয় না। দেখেন, রূপা এবং সুমাকে প্রতিদিন কাজ করতে হয় না, রূপা অ্যান্ড সুমা আর নট টু ওয়ার্ক এভরিডে। অর্থাৎ আপনি যদি অ্যাফার্মেটিভ পারেন, আপনি নেগেটিভও পারবেন। আপনি নেগেটিভ পারলে অ্যাফার্মেটিভ পারবেন, অ্যাফার্মেটিভ পারলে নেগেটিভ পারবেন। খুব ইজি অ্যান্ড সিম্পল একটা রুল। এই রুলটা যদি আমরা sorry, interrogative হয়। হ্যাঁ, ইন্টারোগেটিভ হয়। আমি সেই ইন্টারোগেটিভের জায়গাটায় এখন যাব। ওইটা আমি আগে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দেখালাম, এখন আমি ইন্টারোগেটিভটাও দেখাবো। ইন্টারোগেটিভও খুব সহজ। প্রথমে আমাদেরকে আগে এইটা দেখতে হবে যে অ্যাফার্মেটিভটা যদি আপনি পারেন, আপনি নেগেটিভও পারবেন, আপনি ইন্টারোগেটিভও পারবেন। খুব সহজ। দেখেন, আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ শিখে ফেলেছি, এখন দেখবো ইন্টারোগেটিভ। এই জায়গাটা খেয়াল করব। এবার আসি, আমরা সেন্টেন্স গুলাকে ইন্টারোগেটিভ করব, তখন কি হবে দেখেন। আমরা ইন্টারোগেটিভ করার সময় ওই এম ইজ আর, ওই যে অক্সিলারি ভার্ব আছে, ওই ভার্বটাকে প্রথমে আনবো। দেখেন এখানে রুমাকে ভাত রান্না করতে হয়, এটা কি হবে? রুমা ইজ টু কুক রাইস, রুমাকে ভাত রান্না করতে হয়। আর রূপাকে, এখানে একটু রুমার বদলে রূপা হয়ে গেছে, দেখেন এটা রূপাই পড়ে যায়। রূপাকে কি ভাত রান্না করতে হয়? এটা ইন্টারোগেটিভ বাক্য। এখন কি করতে হবে? এখন এই যে ইজ, রুমা ইজ টু কুক রাইস, রুমা ইজ টু কুক রাইস, ওই ইজটাকে প্রথমে আনতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে, তারপর টু বসাতে হবে। আর বাদ বাকি যে ভার্বের বেস ফর্ম ওটা ঠিক থাকবে, এবং যে অবজেক্ট এই যে রাইস, এটাও ঠিক থাকবে। কি হবে? রূপাকে কি ভাত রান্না করতে হয়? ইজ রূপা টু কুক রাইস। রহিমকে কি প্রতিদিন বাজারে যেতে হয়? ইজ রহিম টু গো টু মার্কেট এভরিডে। আমাকে কি বই পড়তে হয়? অ্যাম আই টু রিড বুকস। আমাকে কি প্রতিদিন বই পড়তে হয়? অ্যাম আই টু রিড বুকস এভরিডে। তাদেরকে কি প্রতিদিন প্র্যাকটিস করতে হয়? আর দে টু প্র্যাকটিস এভরিডে। দেখছেন কত সহজ। অর্থাৎ মনে রাখবেন, যখন ইন্টারোগেটিভ করবেন, তখন দেখেন এই জায়গাটায় আমি কিন্তু স্ট্রাকচার লিখে দিয়েছি, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন আমি একটু ব্যাখ্যা করি। রূপাকে কি ভাত রান্না করতে হয়? এই যে দেখেন, ইজ রূপা, অর্থাৎ এই এম ইজ আর এর প্রথমে সাবজেক্ট অনুসারে এখানে ইজ বসাতে হয়, এখানে এম রূপা কখনো হয় না। তাহলে বসালাম ইজ, এটা তারপর সাবজেক্ট বসালাম রূপা, তারপর টু বসাতে হবে। দেখেন এই যে সাবজেক্ট প্লাস টু, তারপর ভার্বের ভি অন ফর্ম
তারপর এক্সটেনশন। এক্সটেনশন এখানে কি? রাইস। আবারও দেখেন, ইজ রূপা টু কুক রাইস? রূপাকে কি ভাত রান্না করতে হয়? রহিমকে কি প্রতিদিন বাজারে যেতে হয়? ইজ রহিম টু গো টু মার্কেট এভরিডে? এই কথাগুলো শিখে আপনি প্রতিদিন আপনার ডে টু ডে লাইফে এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করবেন। আপনি যখন গোসল করছেন বাথরুমের ভিতরে একা একা নিজে নিজে বলবেন, আমাকে প্রতিদিন গোসল করতে হয়। আই অ্যাম টু টেক আ বাথ এভরিডে। আমাকে কি প্রতিদিন গোসল করতে হয়? অ্যাম আই টু টেক আ বাথ এভরিডে? দেখছেন? তাহলে অ্যাফার্মেটিভ করা শিখতে হবে, নেগেটিভ শিখতে হবে, ইন্টারোগেটিভ। তো তিনটাই কিন্তু আমরা এই জায়গাটায় পেলাম। তিনটা বাক্যই কিন্তু আমরা এখানে কিভাবে গঠন করেছি এটা কিন্তু দেখলাম। রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়, রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে। এটা যখন ইন্টারোগেটিভ করব তখন কিভাবে করব? ইজ রহিম, প্রথমে ওই যে দেখেন ইজ টু আর টু এম টু, ওর ভিতরে থেকে ইজটা প্রথমে নিয়ে আসলাম। ইজ রহিম টু গো টু মার্কেট এভরিডে? রহিমকে কি প্রতিদিন বাজারে যেতে হয়? রহিমকে কি প্রতিদিন বাজারে যেতে হয়? ইজ রহিম টু গো টু মার্কেট এভরিডে? আমাকে বই পড়তে হয়, আই অ্যাম টু রিড বুকস। আমাকে বই পড়তে হয়, কি হবে? আই অ্যাম টু রিড বুকস। আমাকে কি প্রতিদিন বই পড়তে হয়? অ্যাম আই টু রিড বুকস এভরিডে? আচ্ছা, এইগুলো একটু পড়ে ফেলেন তো। এখানে কি আছে? এই যে দে আর টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। দে আর টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। আর দে টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, তাদের কি প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। তারপর সি ইজ টু ক্যাচ ফিশ এভরি ডে, তাকে প্রতিদিন মাছ ধরতে হয়। এবার দেখেন, ইজ ইজ শি। সি টু ক্যাচ ফিশ এভরি ডে, তাকে কি প্রতিদিন মাছ ধরতে হয়। আই ধন্যবাদ। অ্যাম টু সিং সংস songs every single সিঙ্গেল ডে। day, আমাকে প্রতিদিন গান গাইতে হয়। Am I to sing songs every single day, আমাকে কি প্রতিদিন গান গাইতে হয়। You are to learn English every single day, তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়। দেখেন, Are ধন্যবাদ। you to এখানে learn? ধন্যবাদ, এখানে একটা বিষয় শিখিয়েছি যে ইউ আর টু লার্ন ইংলিশ এভরি সিঙ্গেল ডে, তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়। আর তোমাকে কি প্রতিদিন ইংরেজি শিখতে হয়? আর ইউ টু লার্ন ইংলিশ এভরি সিঙ্গেল ডে? অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ থেকে ডাইরেক্ট আমি ইন্টারোগেটিভ করেছি, অ্যাফার্মেটিভ থেকে ডিরেক্ট ইন্টারোগেটিভে চলে এসেছি। অ্যাফার্মেটিভে কি ছিল? ইউ আর টু লার্ন ইংলিশ। ইন্টারোগেটিভে কি হলো? আর ইউ টু লার্ন ইংলিশ। অর্থাৎ এখানে ওই অক্সিলারি ভার্বটা প্রথমে আনলে বাদ বাকি সব ঠিক থাকবে। অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে। এই বাক্যটা একটু দেখবো আমরা। প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর টু বসবে। অর্থাৎ এম টু আর টু ইজ টু একসঙ্গে বসানো যাবে না, প্রথমে আর বসাতে হবে, তারপর ইউ বসাতে হবে, তারপর টু বসাতে হবে। স্ট্রাকচারটা এখানে আমরা একটু দেখে আসতে পারি। এই যে প্রথমে অ্যামিজার, তারপর সাবজেক্ট, তারপর টু, তারপর ভার্বের বিয়ন, তারপর এক্সটেনশন। অর্থাৎ এই জায়গাটা আমরা দেখবো, আর ইউ টু লার্ন ইংলিশ এভরি সিঙ্গেল ডে? অর্থাৎ তোমাকে কি প্রতিদিন ইংরেজি শিখতে হয়। এখন আমরা একটা ভার্ব দিয়ে আরো কিছু সেন্টেন্স একসঙ্গে দেখব। একটা ভার্ব দিয়ে আমরা আরো কিছু সেন্টেন্স দেখব। একটি মাত্র ভার্ব দেখেন, কুক। কুক মানে হচ্ছে রান্না করা। এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন তো। She is to cook rice. She is not to cook rice. Is she to cook rice? Isn't she to cook rice? Why isn't she to cook rice? Where is she to cook rice? When is she to cook rice? দেখেন, অনেকগুলো বাক্য এখানে, পরবর্তীতে আরো কিছু বাক্য আছে, এগুলো আমরা একটু পড়ে ফেলে। এগুলো পড়েন তো, ইউ আর দিয়ে যে বাক্যগুলো আছে। You are to read a book. You are not to read a book. Are you to read a book? Aren't you to read a book? Why are you to read a book? Why aren't you to read a book? How are you to read a book? এখন এই বাক্যগুলোর বাংলা কি আমরা জানি? এটা একটু দেখতে হবে। দেখেন, শি ইজ টু কুক রাইস, এর অর্থ হচ্ছে তাকে ভাত রান্না করতে হয়। রুদ্র, ভালোভাবে খেয়াল করো, শুনতে পারছো আমার কথা? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? প্লিজ লেট মি নো দ্যাট। রুদ্র। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। ক্লাসটা মনোযোগের সঙ্গে করলে এখান থেকে আমরা অনেক ভালো কিছু শিখতে পারবো। এই বাক্যগুলো আমাদের প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে আমাদের বলা লাগে। আমরা অনেক সময় বলি না, আমাকে প্রতিদিন প্রাইভেট পড়তে যেতে হয়, আমাকে প্রতিদিন সকাল 9টার সময় অফিসে যেতে হয়। এই বাক্যগুলো কিভাবে আমরা করব, বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব? হেয়ার ইউ ক্যান সি, শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। এখানে পার্থক্যটা কি? ইজ টু আর এখানে রয়েছে ইজ নট টু। আর কোনো পার্থক্য কি আছে এখানে? নেই। No, দেখেন, sir.
খুবই সহজ, কিন্তু বিষয়টা একবার দেখলেই আর কখনো ভুল হবে না। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? কোন প্রকার সেন্টেন্স? ইন্টারোগেটিভ। এইবার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ওই ইজ এর সঙ্গে নট হবে। ইজ নট শি টু কুক রাইস, ইজ নট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? হোয়াই ইজ নট শি টু কুক রাইস, কেন তাকে ভাত রান্না করতে হয় না? দেখেন এখানে ডাব্লিউএইচ শব্দ যোগ করেছে, আর কিচ্ছু করিনি। এই হোয়াই বাদ দিয়ে বলে দেখি, আমরা দেখি কেমন শোনা যায়। ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? এর আগে আমি শুধু একটি ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েছি। হোয়াই ইজেন্ট শি টু কুক রাইস, কেন তাকে ভাত রান্না করতে হয় না? হোয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়? হোয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়? দেখেন এইটা, এখান থেকে আমরা ভার্ব, এই কুক বাদ দিয়ে এবং সি বাদ দিয়ে অন্য কিছু আমরা এনে করে দেখি, দেখি হয় কিনা। অর্থাৎ আমরা যখন 8, 9, 10-এ পড়েছি, তখন দেখবেন আমাদের অঙ্কের স্যার, স্কুল লেভেলের, উনি কিন্তু ওই অঙ্ক একটি শিখিয়ে দিয়ে একই নিয়মে শুধু সংখ্যা পরিবর্তন করে করে আমাদেরকে শিখাতো। মনে আছে এই রুলটি? সূত্র একই থাকবে, কিন্তু একটু সংখ্যা চেঞ্জ করে দিত। তো এখানেও আমরা একটু সংখ্যাটা চেঞ্জ করে দিই। সি এর পরিবর্তে আমরা এখানে কারো নাম দিতে পারি রনি, এখানে কুকের বদলে আমরা রিড দিতে পারি। রনিকে বই পড়তে হয়, কি হবে? রনি ইজ টু রিড আ বুক। রনিকে বই পড়তে হয় না, রনি ইজ নট টু রিড আ বুক। রনিকে কি বই পড়তে হয়? ইজ রনি টু রিড আ বুক? আমার কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখানে আপনারা এইটা হোমওয়ার্ক হিসাবেও নিতে পারবেন। এখানে সি রয়েছে এবং কুক রয়েছে, এইটা পরিবর্তন করে এখানে কোনো সাবজেক্ট অথবা ভার্ব চেঞ্জ করে দিয়ে আমরা আরো শত শত বাক্য তৈরি করতে পারবো। আমি এতটুকু যা বুঝালাম, এটা কি বুঝতে পারছেন সবাই? Yes, sir. দেখেন, তাহলে এখানে কি করতে হবে? ইউ আর টু রিড আ বুক, ইউ আর টু রিড আ বুক, তোমাকে একটা বই, এখানে রিড রয়েছে, রিড না দিয়ে এখানে ইট দিতে পারি। ইউ আর টু ইট রাইস, তোমাকে ভাত খেতে হয়। ইউ আর নট টু ইট রাইস, তোমাকে ভাত খেতে হয় না। তোমাকে কি ভাত খেতে হয়? আর ইউ টু ইট রাইস, তোমাকে কি ভাত খেতে হয় না? আর এম ইউ টু ইট রাইস। অর্থাৎ এখান থেকে আমরা ইচ্ছা করলে আরো অনেক অনেক সূত্র দিয়ে অনেক রকমের বাক্য তৈরি করতে পারবো। এখানে সাবজেক্ট ইউ এর বদলে কারো নাম আনতে পারেন, আই আনতে পারেন, উই আনতে পারেন, এবং এখানে রিড এর বদলে অনেক ভার্ব। দেখেন আমি এইটা আপনাদের জন্য আজকে তৈরি করে রেখেছি, এটা এইটা দিয়ে দিব। এটা বলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা মূলত এখানে কিসের চেঞ্জ করতেছি? শুধু ভার্বের চেঞ্জ করতেছি। এই ভার্বের চেঞ্জ করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। 100 এক্সাম্পলস অফ রেগুলার ভার্বস, 100 এক্সাম্পলস অফ রেগুলার ভার্বস। আমরা যেমন ওই যে ইট, এটা যদি আমি আবার একটু কথা বলি এই জায়গাটায়, এখানে আমরা সাবজেক্টের জায়গায় ইউ এর পরিবর্তে কি নিয়ে আসলাম? একজনের নাম নিয়ে আসলাম, রনিকে ভাত খেতে হয়। তো রনি ইংরেজি জানি, ভাত ইংরেজি জানি, কিন্তু খাওয়া ইংরেজি আমরা যদি না জানি, খাওয়া ইংরেজিটাও জানি ইট, কিন্তু এটার ভার্ব ফর্ম যদি না জানি, ইট এর 3টা ভার্ব ফর্ম হয়, 5টাও করা যায়। ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন, এই গেল 3টা। ইটিং এবং ইটস, এই 5টি। তো দেখেন এই ভার্ব ফর্মটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। ভার্ব ফর্মটা না জানলে, এই যে অ্যাকসেপ্ট শব্দের অর্থ গ্রহণ করা, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, এই 200টি ভার্ব ফর্ম এখানে আছে। রেগুলার রয়েছে এক্সাম্পল 100 রেগুলার ভার্ব, ইররেগুলার রয়েছে 100। অ্যাক্ট শব্দের অর্থ আচরণ করা, অ্যাক্টেড, অ্যাক্টেড। অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভড, অ্যাচিভড। অ্যাডমায়ার প্রশংসা করা, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড। এগুলো কিন্তু একদিনে হবে না, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন ধরে প্রত্যেকদিন 5টি করে এখান থেকে পড়া দিব। এই 5টি করে বা 10টি করে আপনারা একটু মুখস্থ করে রাখবেন। কল, কল্ড, কল্ড। অর্থাৎ এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করলে আমার এই জায়গাটা খুব সহজ হয়ে যাবে। এখানে দেখেন আমি শুধু সাবজেক্ট পরিবর্তন করেছি, ভার্ব পরিবর্তন করেছি। এই এম টু ইস টু আর টু এটা কখনো পরিবর্তন হবে না, এবং এই যে অবজেক্ট, এটাও পরিবর্তন হবে না। আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, কিন্তু এই নিয়ম ঠিক রেখে, অর্থাৎ এম টু ইস টু আর টু ভার্বের ব্যবহার দিয়ে সাবজেক্ট বা কর্তাকে বর্তমানকালে কোনো কিছু করতে হয় এমন বুঝালে, সেই জায়গায় আপনি এম টু ইস টু আর টু ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবেন। দেখেন আমরা পরবর্তীতে চলে আসি। এখন আমরা আসবো, এবার দেখবো এতক্ষণ আমরা প্রেজেন্ট টেন্সে দেখেছি এম টু ইস টু আর টু, এবার আমরা দেখবো অস টু এবং ওয়ার টু। এখন আমরা দেখবো অস টু এবং ওয়ার টু এর ব্যবহার। সাবজেক্ট প্লাস ওয়াস টু এবং ওয়ার টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন এইগুলো শিখলে স্পোকেন ইংলিশে প্রচুর কাজে দিবে। এই রুলগুলো একটু শিখে যান। যখন আপনি ইংরেজিতে কথা বলবেন যে আমাকে ভাত রান্না করতে হয়, আমাকে নিয়মিত কবিতা লিখতে হয়, আমাকে তার সঙ্গে দেখা করতে হয়, এই বাক্যগুলা তাদেরকে মাছ ধরতে হয়,
কিভাবে করবেন আপনার যদি রুল জানা না থাকে? সূত্র না জানলে 9-10-এ বীজগণিতের অঙ্ক কি করা যায় বলেন তো? না। যায় না। তো আমাদের এখানেও কিন্তু সেই সূত্র জানতে হবে। সূত্র কি? সাবজেক্ট প্লাস, এবার দেখেন আমরা পাস্ট টেন্সের সূত্র শিখতেছি। অঙ্ক এবং ইংরেজিকে আমি কিন্তু খুব ভালোভাবে মানে মিলকরণ করে দিতে পারি, এদের ভিতরে খুব ভালো একটা মিল রয়েছে, এরা আপন দুই ভাই। অঙ্ক এবং ইংরেজি দুইটা সাবজেক্ট। সাবজেক্ট প্লাস ওয়াজ টু অথবা ওয়্যার টু, এটা কিভাবে দুইটাই বসাবেন? না, সাবজেক্ট অনুসারে যে কোনো একটি বসাতে হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ টু ওয়্যার টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমাকে ভাত রান্না করতে হয়, আই অ্যাম টু কুক রাইস, আর আমাকে ভাত রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। কি হবে বলেন তো? আই ওয়াজ টু কুক রাইস, আমাকে ভাত রান্না করতে হতো। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন তো আপনারা যে কেউ। হ্যাঁ, স্টার্ট নাও প্লিজ, কুইকলি। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো। রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরি ডে। তোমাকে প্রতিদিন বই পড়তে হতো। ইউ ওয়ার টু রিড বুকস এভরি ডে। তাদের প্রতিদিন মাঠে গিয়ে অনুশীলন করতে হতো। দে ওয়্যার টু। দে ওয়ার টু প্র্যাকটিস এভরি ডে ইন দ্য ফিল্ড। দেখেন এই জায়গায় কি পরিবর্তনটা বুঝতে পেরেছেন? আমাকে ভাত রান্না করতে হতো, এখানে প্রেজেন্ট টেন্সে আমরা কি করে এসেছি? আমাকে ভাত রান্না করতে হয়, আই অ্যাম টু কুক রাইস। এখানে শুধু অ্যাম এর বদলে ওয়াজ বসিয়েছি, আর কোনো পরিবর্তন কি আমি করেছি? মনে হয় করিনি। নো স্যার। তাহলে এখানে অ্যাম টু, ইজ টু, আর টু এর পরিবর্তে ওয়াজ টু এর ব্যবহার করেছি। এইটা নেগেটিভও যখন করব, আমাকে ভাত রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। আমাকে ভাত রান্না করতে হতো না, আই ওয়াজ নট টু কুক রাইস। এই ওয়াজের পরে এখানে জাস্ট একটি নট বসিয়ে দিবেন। আই ওয়াজ নট টু কুক রাইস, আমাকে ভাত রান্না করতে হতো না। আমাকে কি ভাত রান্না করতে হতো? ওয়াজ আই টু কুক রাইস। ওখানে এই যে অক্সিলারি ভার্ব ওয়াজ, এইটা প্রথমে আনবেন, তারপর সাবজেক্ট বসাবেন, তারপর ওই কুক প্লাস রাইস, ওয়াজ আই টু কুক রাইস, আমাকে কি ভাত রান্না করতে হতো। অর্থাৎ এখানে সাবজেক্ট ঠিক রেখে এবং এই অ্যাম টু, ইজ টু, আর টু ঠিক রেখে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে। তোমাকে প্রতিদিন বই পড়তে হতো, ইউ ওয়্যার টু রিড বুকস এভরিডে। তাদের প্রতিদিন মাঠে গিয়ে অনুশীলন করতে হতো, দে ওয়্যার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। এইবার দেখেন উপরে এম টু, ইজ টু, আর টু কে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা হয়েছে, ওয়াজ টু এবং ওয়্যার টু কেও সেই একই পদ্ধতিতে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হবে। এটা এখানে আর আমি ব্যাখ্যা দিলাম না। কেন দিলাম না? কারণ এই ব্যাখ্যাটা উপরে আমি শিখিয়ে এসেছি, যে আমাকে ভাত রান্না করতে হয়, আমাকে ভাত রান্না করতে হয় না, আমাকে কি ভাত রান্না করতে হয়। অর্থাৎ এই বাক্যগুলো একটু ভালো করে যদি পারেন, এই নিচের পাস্ট টেন্স ব্যবহার করে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, এটা আপনি অবশ্যই অবশ্যই পারবেন। অর্থাৎ মূল বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা হলো হচ্ছে আমাকে কিভাবে এম টু, ইজ টু, আর টু ব্যবহার করে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, এবং নেগেটিভ থেকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। এই জায়গাটা কিন্তু আমরা খুব ভালোভাবে শিওর হতে পারলাম। তো এইবার দেখেন এখন আমরা দেখব এম, ইজ, আর, অজ, ওয়্যার, সাপোজ টু এর ব্যবহার। সাপোজ টু দেখেন কেমন, আই অ্যাম সাপোজড, এখানে সাপোজ উচ্চারণ কিন্তু একটা ড আসবে বাংলায়, ডি, সাপোজড টু। হ্যাঁ, যেমন আমার অফিসে যাওয়ার কথা, আই অ্যাম সাপোজড টু গো টু অফিস। তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা, ইউ আর সাপোজড টু গো টু এয়ারপোর্ট। দেখেন এখানে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা। কি বলেছি বলেন তো? ভবিষ্যতে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলছি। হ্যাঁ, অর্থাৎ বলা হচ্ছে সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা আছে। যেমন আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার আম্মুকে বলছেন যে আম্মু, আমার কিন্তু আজ এয়ারপোর্টে যাওয়ার কথা আছে, আজ আমার কিন্তু চিড়িয়াখানায় যাওয়ার কথা আছে, আমার বন্ধুর বাড়িতে আজ আমার ইফতার পার্টিতে যোগদান করার কথা আছে, আজ আমার স্কুলে যাওয়ার কথা আছে। এই যে কথা আছে বা স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, করার কথা, তখন আমাকে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু ব্যবহার করতে। এটা কিভাবে ব্যবহার করবেন? সাবজেক্ট অনুসারে। দেখেন আই এর পরে কখনো ইজ সাপোজ টু হয় না, অ্যাম সাপোজ টু হয়। কি হবে? আই অ্যাম সাপোজ টু গো টু অফিস, আমাকে অফিসে যাওয়ার কথা,
তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা, ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট। তার একটা গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। তাদের আজ রহিমের বাড়িতে যাওয়ার কথা, দে আর সাপোজ টু গো অ্যাট রহিমস হোম। আজ আমার একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা, আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে। আজ তোমার একটি গান গাওয়ার কথা, ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে। এখানে আর সাপোজড টু, এটা একসঙ্গে বসাতে হবে, সাবজেক্টের পরে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু অথবা আর সাপোজড টু বসাতে হবে। এটা কিন্তু একসঙ্গে। তো দেখেন ইউ যেহেতু প্লুরাল সাবজেক্ট, প্লুরাল কর্তা, এই জন্য এখানে আর সাপোজড টু বসিয়েছি। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে। আজ তোমার একটি গান গাওয়ার কথা। এইবার দেখেন, এই যে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু করেছি না, এখন আমরা নেগেটিভ করব। এই বাক্যগুলো ওইটাই উপরে একই নিয়মের মতো, যেমন ওই যে অ্যাম টু, ইজ টু, আর টু দিয়ে নেগেটিভ করেছেন, এখানেও ঠিক একই নিয়মে। এই সেন্টেন্স গুলাকে যখন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হবে, তখন স্ট্রাকচারটা কেমন হবে দেখেন। সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, এরপরে নট বসাতে হবে। আবারও দেখেন, নেগেটিভ করার সময় সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, এরপর নট, তারপর সাপোজ টু, তারপর ভি ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর, নট সাপোজ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। দেখেন, আর ইন্টারোগেটিভে কি হবে, এম ইজ আর প্রথমে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর কি সাপোজ টু, তারপর ভি ওয়ান প্লাস অবজেক্ট। একেবারে সহজ। আমি আগেও বলেছি যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত করতে হয়। আবার শোনেন, আমি আগেও বলেছি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত করতে হয়, এবং ইন্টারোগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। কি করতে হয়, সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। ফর এক্সাম্পল দেখেন, আজ, আজ বিমানবন্দরে যাওয়ার কথা, হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা না, হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট। তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা, এখানে কি করতে হবে, ওই যে অ্যাম ইজ আর ওইটা প্রথমে আনতে হবে। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ ভাত খাওয়ার কথা, ইজ হি সাপোজ টু ইট রাইস। তার কি আজ কবিতা লেখার কথা, ইজ হি সাপোজ টু রাইট আ পোয়েম। এগুলো একটু পড়ে ফেলেন তো একজন, এই যে হি ইজ সাপোজ টু দিয়ে বাক্যগুলো আছে। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট। তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট। তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা। ইজেন্ট হি সাপোজড টু গো টু এয়ারপোর্ট। তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। হোয়ের ইজ হি সাপোজড টু গো টু এয়ারপোর্ট। কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা। হোয়াই ইজ হি সাপোজড টু গো টু এয়ারপোর্ট। কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা। হোয়াই ইজ হয় ইজেন্ট হোয়াই হি সাপোজ টু গো টু হি এয়ারপোর্ট, সাপোজ টু গো গো টু টু এয়ারপোর্ট। এয়ারপোর্ট। এইবার এইগুলা একটু ভেবে দেখেন তো, এখানে একটু তাকিয়ে দেখেন তো, এখানে আমি নিয়মটা কি অনুসরণ করেছি আমাকে একটু বলতে হবে। ভালোভাবে একটু ইংরেজি বাক্যগুলো লক্ষ্য করেন। দেখেন, এই যে বাক্যগুলো আমরা করেছি, খুবই সহজ একটা সূত্র অনুসরণ করেছি। সূত্রটা কি, এখানে প্রথমে হি ইজ সাপোজ টু, একদম ঠিক সাবজেক্ট প্লাস বলেছেন, সাবজেক্ট প্লাস ইজ সাপোজ টু, এম সাপোজ টু, আর সাপোজ টু প্রথম আর বাক্যে। সাপোজ। আর দ্বিতীয় বাক্যে দেখেন হি ইজ নট সাপোজ টু, এখানে হি ইজ এরপরে নট বসিয়েছি, অর্থাৎ এম নট সাপোজ টু, ইজ নট সাপোজ টু, আর নট সাপোজ টু। তৃতীয় বাক্যে কি করেছি দেখেন, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা, ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট। অর্থাৎ ওই এম, ইজ, আর প্রথমে এনেছি, তারপরে একটি সাবজেক্ট দিয়েছি, তারপরে সাপোজ টু বসিয়েছি। তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না, এই বাক্যটা একটু দেখেন, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না, এই বাক্যটা আমি কি করেছি, এখানে ইজ নট বসিয়েছি, আর কোনো পরিবর্তন করিনি। ইজ নট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, এই যে এই বাক্যটা, ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা, এখানে কি করেছি, ইজ নট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা, হোয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা না। হোয়াই
সরি, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না, তাহলে কেন ইংরেজি কি? হোয়াই। হোয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট। দেখেন এই বাক্যগুলা, এই গো বাদ দিয়ে, এয়ারপোর্ট বাদ দিয়ে, হি বাদ দিয়ে, শুধু এই সাপোজ টু এর ব্যবহার করে আপনারা আরো বাক্য তৈরি করতে পারেন। তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা, এটা না দিয়ে আপনি এটা লিখতে পারেন যে আমার আজ একটি কবিতা লেখার কথা। আই অ্যাম সাপোজড টু রাইট আ পোয়েম টুডে। আমার আজ একটি কবিতা লেখার কথা না। আই অ্যাম নট সাপোজড টু রাইট আ পোয়েম টুডে। আমার কি আজ একটি কবিতা লেখার কথা? আমার কি আজ একটি কবিতা লেখার কথা? অ্যাম আই সাপোজ টু রাইট আ পোয়েম টুডে? অর্থাৎ এখানে এই দেখেন, ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমি প্রত্যেকটা ব্যাচে একটি কথা বলে থাকি, নিজের ভিতরে আরেকটি মানুষ সৃষ্টি করতে হবে। আপনার একজন সঙ্গী নিজে নিজে তৈরি করে নিতে হবে, নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে। আপনি যখন বাথরুমে একা একা গোসল করছেন, ইংরেজিতে বলতে হবে আই এম টু টেকিং আ বাথ নাও। আপনি ভাত খাচ্ছেন, বলতে হবে নাও আই এম ইটিং রাইস। আপনি স্কুলে যাচ্ছেন, বলতে হবে নাও আই এম গোয়িং টু স্কুল। আফটার গোয়িং টু স্কুল I will start my prayer. Then I will start my class and I will give a presentation in front of my teacher. After finishing the class, I will go outside and I take some rest and breakfast. Then after that, I will restart my class at 4 p.m. When our school breaks at, I will come back to my home. এইভাবে আপনাকে নিজে নিজে কথা বলতে হবে। কথাটা যখন বলা শিখে যাবেন, এই ব্যবহারগুলো যখন এই যে রুলগুলো যখন প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবেন, তখন দেখবেন এই ভাষাটা আপনার কাছে খুবই আনন্দদায়ক হবে। আমরা ইংরেজি শিখেই যাই, বাট উই কান্ট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য ইংলিশ। কোন ভাষার পূর্বে দি বসালে ওই ভাষার জাতিকে বোঝায়, এটা আর্টিকেলের একটা নিয়মে রয়েছে। আর্টিকেলের চ্যাপ্টার যখন পড়াবো, অর্থাৎ বলা হচ্ছে আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য ইংলিশ। আমি ইংরেজদের মতো করে ইংরেজিতে কথা বলতে সক্ষম হব। এটা কিভাবে হব? আমাকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, ওয়াজ সাপোজ টু অ্যান্ড ওয়ার সাপোজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। আজ আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। আজ আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে। আজ আমার মাছ ধরতে যাওয়ার কথা ছিল। এখানে কি, প্রথমে যদি বাক্যটা এইভাবে বলতাম, আজ আমার মাছ ধরার কথা, আই অ্যাম সাপোজড টু ক্যাচ ফিশ টুডে, আর আজ আমার মাছ ধরার কথা ছিল, কি হবে, এম এর জায়গায় শুধু অজ বসাতে হবে। কেন বসাতে হবে? এম ইজ আর, এর পাস্ট হচ্ছে অজয়ের। আজ আমার মাছ ধরার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে। আজ আমার গাড়ি চালানোর কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে। আজ আমার গাড়ি চালানোর কথা ছিল। দেখেন, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ গুলো অ্যাম ইজ আর সাপোজ টু এদের মতো করে তৈরি করতে হবে। ওই একটু আগে দেখেন, একটা বাক্য যদি আপনি পারেন, একটি মোটরসাইকেল যে চালাতে পারে সে পৃথিবীর সকল মোটরসাইকেল চালাতে পারে, কারণ ওর ওই মেকানিজমটা সব জায়গায় কিন্তু একই রকম। একটি হারমোনিয়াম যে বাজানো শিখতে পারে সে সবগুলা কিন্তু পারে। অর্থাৎ এখানে ওই একটি বাক্যকে যদি আপনি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, জাস্ট এই জায়গাটা, এই বাক্যগুলো যদি আপনি বুঝতে পারেন, আপনি প্রত্যেকটা বাক্য আপনি পারবেন। এম আই ক্লিয়ার? Yes, sir. দেখেন, এই যে বাক্যগুলো আমি লিখেছি না, শি ইজ টু কুক রাইস, শি ইজ নট টু কুক রাইস, ইজ শি টু কুক রাইস, ইজ নট শি টু কুক রাইস। এই যে চারটা বাক্যকে আমি চার ভাবে রূপান্তর করলাম, এই চার ভাবে রূপান্তর করা যদি আপনি একটা বাক্য শিখতে পারেন, আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন, শত শত বাক্য তৈরি করতে পারবেন। তো এই জায়গাটায় কি বলা হচ্ছে, এখানে দেখেন, এই যে বলা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ গুলা এম ইজ আর সাপোজ টু এদের মতো করে তৈরি করতে হবে, এবং এই ভার্ব গুলা দিয়ে বেশি বেশি সেন্টেন্স তৈরি করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা একটু দেখব ভিন্ন একটা নিয়ম, এই একই ধরনের, কিন্তু এটা হচ্ছে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, অজ গোয়িং টু, আর গোয়িং টু। অর্থাৎ এম ইজ আর অজ আর, এরপরে গোয়িং টু বসাতে হবে। এই কাঠামোটিতে দ্বারা, এই কাঠামো দ্বারা সাবজেক্টকে অতীতে কোনো কাজ করতে যাচ্ছিল, সাবজেক্ট অতীতে কোনো কাজ করতে যাচ্ছিল অথবা বর্তমানে কোনো কিছু করতে যাচ্ছে এমন বোঝায়, তখন এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু বসাতে হবে। দেখেন, অজ আর গোয়িং টু অতীতকালকে নির্দেশ করে, সাবজেক্ট কি হবে, সাবজেক্ট প্লাস বি গোয়িং টু প্লাস এক্সটেনশন। বি গোয়িং টু কেন বললাম, এই বি এর ভিতর থেকে দেখেন এম ইজ আর রয়েছে। বি নামক যে ভার্ব, এটা কিন্তু একটা ছদ্মবেশধারী ভার্ব। কি বলেছি? ছদ্মবেশে বসে আছে। এর ভিতরে 7টি জিনিস থাকে,
অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং, বি, বিন, বিং। এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আমি ভাত রান্না করতে যাচ্ছি, আমি আপনার বাসায় গেলাম, দেখলাম আপনি রাইস কুকারের বাটি হাতে নিয়ে তাতে চাউল নিয়ে রান্না করতে যাচ্ছেন। আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি কি করতে যাচ্ছেন, আপনি বললেন যে স্যার আমি ভাত রান্না করতে যাচ্ছি, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি, আমি ফুটবল খেলতে যাচ্ছি, আমি তার সঙ্গে মোবাইলে কথা বলতে যাচ্ছি, আমি একটা দোকান চালু করতে যাচ্ছি, আমি ইংরেজি শিখতে যাচ্ছি। এই বাক্যগুলা কিভাবে করব? আই এম গোয়িং টু কুক রাইস, আমি ভাত রান্না করতে যাচ্ছি। আমি একটা দোকান চালু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওপেন আ শপ। তুমি ইংরেজি শিখতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ? আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ? সে ক্রিকেট খেলতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট। রূপা গান গাইতে যাচ্ছিল, রূপা ওয়াজ গোয়িং টু সিং আ সং। এখানে প্রেজেন্ট টেন্স হলে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। পাস্ট টেন্স হলে ওয়াজ গোয়িং টু এবং ওয়ার গোয়িং টু। দেখেন আমি এই পর্যন্ত যা কিছু বুঝালাম, সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে? না স্যার। যদি থাকে আমি না স্যার। আবারও বুঝাবো, থাকার কথা না, কারণ আমি প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে ধীরে ধীরে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি। এবার আমি আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত কথা বলার সময় ব্যবহার করি লেট ভার্ব, LET। এই জায়গাটা দেখেন, লেট ভার্বের ব্যবহারটা আমরা খুব ভালোভাবে করে থাকি। ইউজ অফ লেট ভার্ব। লেট হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ ভার্ব। এর বিভিন্ন ধরনের ব্যবহার, ফ্রম এর সাদৃশ্যতা থাকার জন্য স্টুডেন্টরা ব্যবহার করতে গেলে প্রায়ই সমস্যায় পড়ে থাকি। আজকের এই আলোচনাটা থেকে আমরা লেট ভার্বের আমাদের যাবতীয় যে সমস্যা, এগুলা কিন্তু আমরা সমাধান করতে পারবো। রুদ্র, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? ইয়েস স্যার। তুমি তো কোনো প্রশ্নই করছো না, সবকিছু বুঝতে পারছো আমি এই পর্যন্ত যা বুঝালাম? ইয়েস স্যার। এত ধীরে বললে হবে না, মনে হচ্ছে যে তোমার গলায় ব্যথা। দ্রুত বলতে হবে। দেখো, লেট যার অর্থ হলো কোনো কিছুতে অনুমতি দেওয়া, লেটের অর্থ কি বলতো? অনুমতি দেওয়া। লেট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভার্ব। এর বিভিন্ন ব্যবহার রয়েছে, আমরা মাত্র কয়েকটি ব্যবহার দেখি। লেট ভার্বের 5টি ভার্ব ফর্ম আমরা করতে পারি। কি কি ভার্ব ফর্ম করব সবাই একটু লক্ষ্য করেন। লেট, 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 অর্থাৎ লেটের V1, V2 এবং V3 কিন্তু একই। এর থার্ড পারসন ফর্ম কি হবে? লেটস। থার্ড পারসন ফর্ম কি হবে? লেটস। আর এর আইএনজি ফর্ম কি হবে? লেটিং। আইএনজি ফর্ম কি হবে? লেটিং। লেট যখন মেইন ভার্ব হিসেবে বসে, আমরা সেই জায়গাটা একটু দেখে আসি। লেট কখন মেইন ভার্ব হিসেবে বসে? আই লেট হিম প্লে ফুটবল, আই লেট হিম ইট রাইস, আই লেট হিম গো, আই লেট হিম রাইট আ লেটার। এই বাক্যগুলোর অর্থ কি কেউ বলতে পারবেন? এই যে আই লেট হিম প্লে ফুটবল, এটার বাংলা অর্থ কি? আমি কি ফুটবল খেলার অনুমতি পেতে পারি? হ্যাঁ, এই ধরনের, কিন্তু একটু আমরা সঠিক বলবো আই লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলার অনুমতি দেই, আমি তাকে ফুটবল খেলার অনুমতি দেই। অনুমতি ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ সে আমার কাছ থেকে অনুমতি নিয়ে ফুটবল খেলে। আই লেট হিম ইট রাইস। মনে করেন আমরা দুজনে খেতে বসেছি, আমার এক বন্ধু আমাকে বলছে যে বন্ধু আমি কি এখন খাওয়া শুরু করতে পারি? আমি বললাম যে ইয়েস ইউ ক্যান স্টার্ট নাও ইটিং। তো এই যে আমি তাকে অনুমতি দিলাম, এটাকে বলা হচ্ছে আই লেট হিম ইট রাইস। আমি তাকে ভাত খাওয়ার অনুমতি দেই। আই লেট হিম গো, আমি তাকে যেতে দেই। আই লেট হিম রাইট হার লেটার, আমি তাকে একটা চিঠি লেখার অনুমতি দেই। এখানে স্ট্রাকচার কি হবে দেখেন, স্ট্রাকচারটা হবে হচ্ছে, স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে হচ্ছে সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস V1। দেখেন সাবজেক্ট বসেছে আই, তারপরে লেট বসেছে, তারপরে অবজেক্ট বসেছে হিম, তারপরে V1 ফর্ম বসেছে প্লে, আর তারপরে বাকি অংশ ফুটবল। এটাকে এক্সটেনশন বলতে হবে। তাহলে কি, সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস V1। আই লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলার অনুমতি দেই। আই লেট হিম ইট রাইস, আমি তাকে ভাত খাওয়ার অনুমতি দেই। হি গোজ টু স্কুল, আই ওয়ান্ট হি গো। এই বাক্যটা একটু দেখেন, এখানে দুটো বাক্য আপনাদের জন্য লিখে রেখেছি। আমরা জানি হি গো টু স্কুল, এটা হয় না। কেন হয় না? বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে এস বা ইএস বসেছে, হি গোজ টু স্কুল। কিন্তু আমরা যদি হি এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গোজ না বসাতে চাই, একটা বাক্য আছে এইভাবে করা যায়, আই ওয়ান্ট হি গো। আই ওয়ান্ট হি গো, এটার বাংলা অর্থ কেউ জানেন? রুদ্র, ঠিক। আই ওয়ান্ট হি আমি গো। চাই যে আমি তাকে যাওয়ার অনুমতি দিই। হ্যাঁ, এখানে এটার বাংলাটা সঠিক এরকম হবে, আই ওয়ান্ট হি গো, আমি চাই, আমি চাই সে যাক, আমি চাই সে যাক,
আই ওয়ান্ট হি গো, এখানে হি এর পরে গোজ হবে না, এটা মনে রাখবেন। এটা বিভিন্ন জবের পরীক্ষা বা মানুষের সামনে বলতে গেলে এটা লাগে যে ব্যতিক্রম কিছু রুল রয়েছে। যেমন এখানে আমরা একটা বাক্য যদি লিখতে পারি, এখানে একটা বাক্য মনে করেন লিখলাম, আই, এই জায়গাটাতে লিখলাম আই অ্যাম আ স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, আই অ্যাম এ স্টুডেন্ট, এটা লিখলাম না? আবার এই বাক্যটাকে যখন আমরা আই এর পরে অ্যাম না বসিয়ে আই এর পরে একটা জায়গা আছে যেখানে ইজ বসানো যায়, কিভাবে দেখেন, আই ইজ আ প্রোনাউন, পি আর ও এন ও ইউএন, আই যে প্রোনাউন, এই যে আই যে লেটার বা বর্ণটা, এটা হচ্ছে একটা প্রোনাউন। তো দেখেন আই এর পরে এখানে কি ইজ বসিয়েছি না অ্যাম বসিয়েছি? ইজ। এখানে আই এর পরে কি দিলাম? ইজ। তো আই এর পরে অ্যাম বসে, কিন্তু ব্যতিক্রম একটি জায়গা আছে যেখানে আই এর পরে ইজ বসে, সেই জায়গাটা হচ্ছে এই যে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমরা কি শিখলাম? সাবজেক্ট প্লাস লেট, অবজেক্ট প্লাস ভি ওয়ান। আই লেট হিম প্লে ফুটবল, আই লেট হিম ইট রাইস, আই লেট হিম গো, আই লেট হিম রাইট আ লেটার। এখানে লেটের ব্যবহার সাবজেক্ট প্লাস বি ভার প্লাস লেটিং প্লাস অবজেক্ট প্লাস বি অন, এই জায়গাটা একটু খুব ভালোভাবে দেখবেন। কি দেখবো এখানে? দেখেন, আই অ্যাম লেটিং হিম প্লে ফুটবল বা আই অ্যাম লেটিং হিম প্লে, এর অর্থ হচ্ছে আমি তাকে খেলার অনুমতি দিচ্ছি। আই অ্যাম লেটিং হিম ইট রাইস, আমি তাকে খাওয়ার অনুমতি দিচ্ছি। আই ওয়াজ লেটিং, এখানে লেট শব্দের অর্থ হচ্ছে দেওয়া, অনুমতি দেওয়া। এই লেট ভার্বের ব্যবহারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই বৃহৎ। আই ওয়াজ লেটিং হার ড্রিঙ্ক টি, আমি তাকে চা খাওয়ার অনুমতি দিচ্ছি। আই উইল বি লেটিং হিম গো টু মার্কেট, আমি তাকে বাজারে যাওয়ার অনুমতি দিচ্ছি। এবার দেখেন লেটস এর ব্যবহার একটু দেখবো। লেটস সাধারণত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লেটস এর ব্যবহার করতে হয়। যেমন মাই মাদার লেটস মাই ব্রাদার প্লে ফুটবল, মাই মাদার লেটস মাই ব্রাদার প্লে ফুটবল, আমার মা আমার ভাইকে ফুটবল খেলার অনুমতি দেয়। হি লেটস মি ইট রাইস, সে আমাকে ভাত খেতে দেয় বা ভাত খাওয়ার অনুমতি দেয়। শি লেটস দেম গো টু স্কুল, সে তাদেরকে স্কুলে যেতে দেয়। লেটস এর ব্যবহার দেখেন, এখানে কি দেখলাম? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন লেটস হয়। আর এবার একটি দেখবো লেটাস, এটা কি বলবো? লেটাস। তো সংক্ষেপে এটাকেও কিন্তু লেটস বলা চলে। এই লেটস সমান সমান এখানে দেখেন এইভাবে লিখতে পারি, এল ই টি, সরি, এটা আমরা একটু এভাবে লিখতে পারি, এই লেটকে আমরা লেট আস, এল ই টি, লেট ইউএস, লেটাস। এই লেটাসকে শর্ট ফর্মে বলা হচ্ছে লেটস, এল ই টি, উপরে একটি অ্যাপোস্ট্রফি কমা, তারপর এস। এই লেটাসের ব্যবহার, লেটাস শব্দের অর্থ হচ্ছে চলো যাই। লেটাসের অর্থ কি বলেন তো? চলো যাই। এই শব্দটি দ্বারা মূলত লেটাস এটা বোঝায়, লেটাস। যেমন লেটাস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। লেটাস গো টু স্কুল, চলো স্কুলে যাই। লেটাস ডু দা সাম, চলো অঙ্কটি করি। তো দেখেন লেটের কতগুলা ব্যবহার আজকে আমরা দেখতে পারলাম। লেট ভার্বের ব্যবহার দেখেছি এবং সঙ্গে সঙ্গে আমরা আরো একটা ভার্বের ব্যবহার দেখেছি, অ্যাম টু ইজ টু আর টু এর ব্যবহার। অ্যাম টু ইজ টু আর টু অস টু ওয়্যার টু। তো দেখেন আমরা এই যে শিখেই যাচ্ছি কিন্তু আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে, কথা বলতে হবে। কথা না বললে কখনো সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। বাংলা ভাষাটা আপনি যখন প্রথম শিখেছিলেন, আপনার বয়স যখন 1 বছর 1.5 বছর, আপনার পিতামাতা আপনার নিকটাত্মীয়ের কাছ থেকে এটা কলম, এটাকে হাত, এটা মাথা, এটা পা, এইভাবে শিখেছি না? শুনে শুনে শিখেছি। আমরা কিন্তু কখনো লিখিনি, হায়াকাত্ত হাত, বয়াকাত্ত ভাত, এভাবে কিন্তু আমরা লিখিনি, শুনেছি। তো আমি বলবো আপনারা শুনবেন, পরবর্তীতেও আপনাদেরকে বলতে হবে। কি করতে হবে? আপনাদেরকে বলতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন কি? আমি যদি বলি আপনি সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি করেন, ইংলিশে একটু বলেন। তো আমাদের বলতে গেলে প্রথমে একটু ভয় লাগে, একটু জড়তা আসে, কিন্তু একবার শুরু করলে দেখবেন এইটা পেরে যাবেন। এটা ইনস্ট্যান্টলি কেউ একটু কথা বলা যাবে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্যার এইগুলা করি? যেমন এট ফার্স্ট আই গেট আপ ফ্রম বেড এট 6 o'clock, দেন আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আফটার দ্যাট আই টেক অ্যাবিলিউশন ফর ফজর প্রেয়ার, then I say my prayer, after that I take my breakfast, then I go to school, then I stay school at 4 p.m., after that I come back and in the afternoon I play with my friends, I play football, I play cricket, then in the evening I sit to read, after that I say my prayer, evening prayer, then I take my dinner and at 10 p.m. I go to bed for sleep.
এইভাবে কি একটু বলা যাবে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করি, একটু প্রেজেন্টেশন দেওয়া যাবে? হুম। একটু চেষ্টা করতে হবে, বা এইটার বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে আপনি সারাদিন কি কি করেন এটা ইংলিশে ডিসক্রাইব করতে হবে। এইভাবে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি চেষ্টা না করি তাহলে কিন্তু কথা বলা যাবে না। কথা বলতে গেলে আমাকে চেষ্টা করতে হবে। উইদাউট প্র্যাকটিস নান ক্যান গেইন এনিথিং। প্র্যাকটিস ছাড়া কিন্তু কেউ কোনো কিছুই অর্জন করতে পারবে না। দেখেন এখানে আমরা আজকে যা যা শিখলাম, এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমরা এই ট্রান্সলেশন গুলো একটু বলার চেষ্টা করি। সূর্য পূর্ব দিকে উদিত, এটা কি হবে বলেন তো, দেখি আমরা পারি কিনা। The sun rises in the east. হ্যাঁ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তারপর The bird fly in the sky. হ্যাঁ, তারপর গোলাপের গন্ধ মিষ্টি। The rose smell is very sweet. ইয়েস, থ্যাংক ইউ। দেখেন আমি একটু বলি, সূর্য পূর্ব দিকে উদিত হয়, প্রথমে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি? সূর্য। তাহলে পৃথিবীতে যা কিছু একটা এর পূর্বে দি বসে, অর্থাৎ দি সান বসাতে হবে। এটা আর্টিকেলে আমরা পড়েছি, আবারও পড়বো। দা সান রাইজ ইন দা ইস্ট, কিন্তু এটা একটু ভুল হয়ে গেল। কেন ভুল হলো? বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে ভার্বের পরে এস বাই এস দিতে হয়। দা সান রাইজেস ইন দা ইস্ট। দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। পাখিরা আকাশে ওড়ে। পাখিরা আকাশে ওড়ে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। গোলাপের গন্ধ মিষ্টি। দ্য স্মেল অব দ্য রোজ, দ্য স্মেল অব দ্য রোজ ইজ সুইট। অর্থাৎ গন্ধ গোলাপের। ইংরেজিতে কিন্তু একটু শেষের দিক থেকে করে আসতে হয়। আমি ভাত খাই, এটা কিভাবে সাজাতে হয়? আই রাইস ইট। যেভাবে আছে লেখা আমি ভাত খাই, এইভাবে যদি লিখে দেন তাহলে লিখতে হয় আই রাইস ইট। এটা কি সঠিক হলো? হলো না। এটা কি করতে হবে? আমি খাই ভাত, আই ইট রাইস। আমি স্কুলে যাই, এটা করতে হবে আমি যাই স্কুলে। আমি যাই স্কুলে। আমার টেকনিকটা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ Yes, sir. বাংলা বাক্য যেভাবে লেখা থাকে, ইংরেজি বাক্য কিন্তু সেভাবে লিখলে হবে না। বাংলায় কি কি থাকে? সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আমি ভাত খাই, আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, খাই হচ্ছে ভার্ব। কিন্তু ইংরেজি সাজানোর সময় কি করতে হবে? ইংরেজি সাজানোর সময় সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আই ইট রাইস, এস ভিও, অর্থাৎ সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তোমরা ভাগ্যবান, ইউ আর লাকি। দেখেন এই শীটটি আমি আপনাদের পাঠিয়ে দিব। এখান থেকে যে যে কয়টি বাক্য পারা যায়, 5টি, 10টি, 3টি, 2টি, মোটে না হলে একটি করে রাখলেও একটু করে রাখবেন। আপনারা বিভিন্ন এখানে জবে কাজের ইসে থাকতে হয়, ব্যস্ততায় থাকতে হয়। এগুলো একটু নোটবুকে প্র্যাকটিস খাতায় একটু লিখতে হবে। অনেক বাক্য আছে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ঘোড়ার কি শিং আছে, তুমি কি তাকে চেনো, তুমি কি চা পান করো, তোমরা কি শক্তিশালী, মা একটি গল্প বলছে। বাক্যটা কোন টেন্স? আগে আমাকে টেন্স ধরতে হবে। টেন্স যদি আইডেন্টিফাই করা যায়, যে কোনো বাক্য অতি সহজে করা যাবে। মা একটি গল্প বলছে, মাদার ইজ টেলিং আ স্টোরি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং। বার্ক শব্দের অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করা, এরপর বার্কিং Review হবে। করা। কেন বার্কিং কেন হবে? করছে, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যত বেশি আপনি টেন্স, আর টেন্স মানেই হচ্ছে ভার্ব, ভার্বটা খুঁজে বের করতে হবে। এখানে কুকুরটি, ঘেউ ঘেউ, এসব আপনার খেয়াল করার দরকার নেই। আপনি খেয়াল করবেন এই বাক্যে ভার্বটা কি। যদি ভার্ব খুঁজে বের করতে পারেন, আপনি দ্রুত একটা বাক্য বাংলা থেকে ইংরেজি করতে পারবেন, ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারবেন। আপনাকে কি খুঁজে বের করতে হবে? ভার্ব। যার কারণে কিন্তু আজকে আমি এই অ্যাম টু, ইজ টু, আর টু, এই ভার্বটা আপনাদের দেখালাম। যে আমাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়, রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়। রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয় না, রহিমকে কি প্রতিদিন বাজারে যেতে হয়? দেখেন একটা বাক্যকে এখানে 4 ভাবে আমরা মুভ করা শিখেছি, এবং একই সঙ্গে এখানে আমরা ওয়াজ টু, ওয়্যার টু এর ব্যবহার শিখেছি। এখানে পাস্ট টেন্সে আমরা কিভাবে করব সেটাও কিন্তু আমরা দেখেছি। এই যে সাবজেক্ট প্লাস ওয়াজ টু, ওয়্যার টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তো একদিনে আমরা যদি মেলা কিছু শিখে ফেলি, এটা আমরা যেমন শিখবো সেই বরাদ্দে আমাদের কান থেকে মাথা থেকে কিন্তু হারিয়ে যাবে। অর্থাৎ কি করতে হবে? আমরা অল্প শিখবো,